হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাঁকুড়া ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের মাইনর স্টুডেন্টসদের জন্য লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা এগুলি গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে কাজে লাগবে। প্রথমে আমরা ইউনিট 1 থেকে দেখি। ইউনিট 1-এর প্রথম প্রশ্ন হচ্ছে, উন্নয়নমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ভারতীয় রাষ্ট্র কিভাবে উন্নয়নমূলক রাষ্ট্র হিসাবে কাজ করে তা ব্যাখ্যা করো। এটা 5 নম্বর মানে হিসাবে করে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কী কী সংক্ষেপে লেখো। এগুলো সংক্ষেপেই লিখবে। তারপরে দেখো, কল্যাণমূলক রাষ্ট্র ও উন্নয়নমূলক রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এটাও 5 নম্বর মানের হিসাবে তৈরি করে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট। এইবার দেখো, স্বাধীনতার পরবর্তী ভারতীয় রাষ্ট্র একটি উন্নয়নমূলক রাষ্ট্র হিসাবে কিভাবে কাজ করেছে তা বিশ্লেষণ করো। নেক্সট, উন্নয়নমূলক ও কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা একে অপরের পরিপূরক, তোমার মত ব্যাখ্যা করো। এই দুটো 10 নম্বর মানে হিসাবে তোমরা তৈরি করে রাখবে। এবার ইউনিট 2। ইউনিট 2-এর ক-এর প্রথম প্রশ্ন হচ্ছে, কংগ্রেস সিস্টেম বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা 5 নম্বর মান হিসাবে তোমরা তৈরি করবে। তারপরে দেখো, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় কংগ্রেস সিস্টেমের সূচনা ও বিবর্তন ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে আগে 5 নম্বর মান হিসাবে। নেক্সট হচ্ছে, ভারতের রাজনীতিতে বহুদলীয় জোটের উত্থান কিভাবে ঘটেছে তা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা রেডি করবে। তারপরে প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ভারতে কংগ্রেস সিস্টেমের বিকাশ, পতন এবং বহুদলীয় জোট রাজনীতির উত্থান বিশ্লেষণ করো। ওটা আগে 5 নম্বর মানের, এটা যদি করা থাকে তাহলে 5 নম্বর মানের আগের প্রশ্নটা এখান থেকেই তোমার উত্তর হয়ে যাবে। অর্থাৎ এটা 10 নম্বর মানে করলে ওটা তোমার 5 নম্বর হয়ে যাবে। এবার হচ্ছে, কংগ্রেস সিস্টেম থেকে বহুদলীয় জোটের দিকে ভারতীয় রাজনীতির পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগেরটাও 3 নম্বরটা এটাও খুব ভালো করে করবে। অথবা এভাবেও আসতে পারে, কংগ্রেস সিস্টেম থেকে বহুদলীয় জোট এটি ভারতীয় গণতন্ত্রের একটি স্বাভাবিক রূপান্তর আলোচনা করো। এটাও এভাবে ঘুরিয়েও আসতে পারে, সে উত্তর সহিত মানে একই হবে, ভালোভাবে তোমরা লিখে আসতে পারবে। এইবার খ, ভোটের আচরণ নির্ধারণে জাতি কিভাবে ভূমিকা পালন করে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন 1, 2, 3 তিনটে করলে একটা বড় প্রশ্ন তোমার হয়ে যাবে। ধর্ম ভোটের আচরণকে কিভাবে প্রভাবিত করে, এটা 5 নম্বর মিস করবে। আর 3 নম্বরটা, ভারতীয় রাজনীতিতে লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ ভোট নির্ধারক ব্যাখ্যা করো। তাহলে এখানে কি দেখলে, এখানে ভোটের আচরণ নির্ধারণে জাতি, তারপরে ধর্ম, তারপরে হচ্ছে লিঙ্গ, এই তিনটেই যদি তুমি করা থাকে তাহলে তুমি 10 নম্বরটা করে আসতে পারে। ভোটের আচরণ নির্ধারণে জাতি, ধর্ম, লিঙ্গের ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে এটা করলে তোমার 3টে ছোটো প্রশ্ন হয়ে যাবে, এটা বড় প্রশ্ন হয়ে যাবে। খুব ভালো করে এটা তৈরি করবে। তারপরে হচ্ছে, ভারতীয় নির্বাচনে জাতি ও ধর্ম কিভাবে রাজনৈতিক দলগুলোর কৌশল নির্ধারণে প্রভাব ফেলে। এটাও 10 নম্বর হিসেবে করে রাখবে। এইবার ইউনিট 3 থেকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, জাতীয় সংহতি বলতে কী বোঝায়, এর উপাদানগুলি লেখো। এটা অবশ্যই করবে। আর তারপরে হচ্ছে 2 নম্বর, জাতীয় সংহতির ধারণা ব্যাখ্যা করো এবং ভারতীয় প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবে। আর যদি এটা দুটো প্রশ্ন এখানে আছে, যদি কেটে দেয় তাহলে 5 নম্বর মানে আসতে পারে, জাতীয় সংহতির ধারণা ব্যাখ্যা করো। এইভাবেও 5 নম্বরে আসতে পারে। এবার খ থেকে, ভাষাগত ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের কারণ কী ছিল। খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে করবে। তারপরে 1956 সালের রাষ্ট্র পুনর্গঠন আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, এটাও 5 নম্বর মানে হিসাবে রেডি করে রাখবে। পরবর্তী হচ্ছে, ভাষাগত আন্দোলনের পটভূমি ও 1956 সালে রাষ্ট্র পুনর্গঠনের আইন বিশ্লেষণ করো। এটা খুব ভালো করে করবে। এইটা করা থাকলে ওই পাশেরটাও হয়ে যাবে তোমার।
এইবার হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা কি জাতীয় সংহতির পক্ষে যুক্তিসঙ্গত ছিল? যুক্তিসহ আলোচনা করো। এটা 10 নম্বর হিসাবে করে রাখবে। এইবার গ থেকে গোর্খাল্যান্ডের জন্য পৃথক রাজ্যের দাবি ওঠার কারণগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, গোর্খাল্যান্ডের জন্য পৃথক রাজ্যের দাবি ওঠার কারণগুলি লেখো। এইবার হচ্ছে কার্বি অ্যাংলং আন্দোলনের কারণগুলি লেখো। দুটি তোমরা 5 নম্বর হিসাবে করে রাখবে। যদি বড় আসে তাহলে ওখান থেকে তোমরা খানিকটা লিখতে পারবে। পৃথক রাজ্যের দাবিগুলি জাতীয় সংহতির উপর কী প্রভাব ফেলে তা আলোচনা করো। এই কটা প্রশ্ন ওখান থেকে করবে। এবারে ইউনিট 4 হচ্ছে ধর্মনিরপেক্ষতা নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্কগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 নম্বর অথবা 10 নম্বর যে কোনো মানে আসতে পারে। কোন প্রশ্নটা? ধর্মনিরপেক্ষতা নিয়ে ভারতের রাজনৈতিক বিতর্কগুলি আলোচনা, খুব ভালো করে এটা রেডি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর হচ্ছে ওটা অথবা এভাবে আসতে পারে, ধর্মনিরপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো এবং ভারতে এ নিয়ে বিতর্কগুলি বিশ্লেষণ করো। ওইভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। আর যদি কেটে দেয় তাহলে ছোটো 5 নম্বর ধর্মনিরপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো, এভাবেও আসতে পারে 5 নম্বর মানের হিসাবে। খুব ভালো করে এটা রেডি করবে, তাহলে তোমার অ্যান্সার অনেক হয়ে যাবে। এইবার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারত কি তার লক্ষ্য অর্জনে সফল? তোমার মতামত যুক্তি সহকারে লেখো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 অথবা 10 যে কোনো মানে আসবে। আর স্টুডেন্টস এ প্রসঙ্গে বলে রাখি যে আমি যেভাবে প্রশ্ন দিচ্ছি এইভাবে হুবহু যে এইভাবেই প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। আমি যেখানে অথবা করে দিয়েছি, হ্যাঁ, এরকমভাবে এরও আমি অথবা দিইনি, এটা অথবা হিসাবে অন্যরকমভাবেও আসতে পারে, কিন্তু তোমার উত্তর যদি জানা থাকে তুমি লিখে আসতে পারবে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ভারত কি তার লক্ষ্য অর্জনে সফল? তোমার মতামত যুক্তি সহকারে লেখো। এবার 3 নম্বর, সাম্প্রদায়িকতার উৎস, বৈশিষ্ট্য ও ভারতীয় সমাজে এর প্রভাব বিশ্লেষণ করো। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর করে রাখবে। অথবা এভাবেও আসতে পারে, ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতার উত্থান ও এর প্রভাব আলোচনা করো। খুব ভালো করে এই প্রশ্নগুলো করে রাখবে। সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এই দুটো অবশ্যই তোমরা এইখান থেকে করবে। এইবার 5 নম্বর ইউনিট 5-এর ক থেকে হচ্ছে রিজার্ভেশন নীতি কী, ভারতের সংবিধানে এর ভিত্তি কী, এটা তো করতেই হবে, এটা 5 নম্বর মানে হিসাবে। তারপর হচ্ছে রিজার্ভেশন রাজনীতিতে মণ্ডল কমিশনের ভূমিকা কী ছিল আলোচনা করো। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা করবে। মণ্ডল কমিশন থেকে এভাবেও প্রশ্ন আসে, অন্যভাবেও আসতে পারে, যেভাবেই আসুক না কেন তুমি লিখে আসতে পারবে, সেই জন্য খুব ভালো করে করবে। অথবা মণ্ডল কমিশন কিভাবে ভারতীয় রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল, এটা 10 নম্বর হিসাবে রেডি করে রাখলে মণ্ডল কমিশন থেকে একটা প্রশ্ন আসবেই, তুমি অতএব মণ্ডল কমিশন তোমরা ভালো করে পড়ে রাখবে। রিজার্ভেশনের রাজনীতি ভারতীয় গণতন্ত্রের জন্য সহায়ক না ক্ষতিকর আলোচনা করো। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 5, 10 যে কোনো মানে আসতে পারে। এবার খ, ভারতীয় রাজনীতিতে দলিত উত্থানের কারণগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব খুব ভালো করে এটা অবশ্যই করবে। 5, 10 যে কোনো মানে আসতে পারে। অথবা এভাবেও দিতে পারে 10 নম্বর মানে হিসাবে, ভারতীয় রাজনীতিতে দলিতদের উত্থানের পটভূমি, কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এভাবেও 10 নম্বর মানে আসতে পারে। অতএব ভারতের রাজনীতিতে দলিতদের উত্থানের পটভূমি, কারণ, ফলাফল অবশ্যই তোমরা করে রাখবে। এইবার দেখো, দলিত রাজনীতি ও রিজার্ভেশন রাজনীতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এটা 5, 10 যে কোনো মানে তোমরা রেডি করে রাখবে। তো তাহলে স্টুডেন্টস আমি আবার বলছি যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমাদের উত্তর করা থাকে তাহলে প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা উত্তর লিখে আসতে পারবে, অতএব পুরো অ্যান্সার করে আসতে পারবে। অতএব ভালো করে এটা পড়ে রাখলে তোমাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।